হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 12টা ক্লাস করিয়েছি, আজ থাকছে 13 নম্বর ক্লাস। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই 12টি ক্লাস নিয়ে একটি প্লেলিস্ট করা আছে এবং আজকের ক্লাসটিও আমি অ্যাড করে দিয়েছি। তো প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026, তো এই নেম দিয়ে একটি প্লেলিস্ট করা আছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই একবার করে ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকেও আমি 15টি প্রশ্ন নিয়ে ক্লাসটি করাবো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে একবার দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী কী? হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী অত্যন্ত সংকীর্ণ একটি সামুদ্রিক পথ যা ইরান ও ওমানকে পৃথক করেছে, ঠিক আছে? ছোট্ট করে আমি জাস্ট বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, যে সাম্প্রতিককালে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখো, যে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবহন করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি একটি বিশাল অংশ এই প্রণালী দিয়ে আসে, ঠিক আছে? সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং ইউএইর মতো বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করে, যে মানে এই গ্যাস এবং তেলকে রপ্তানি করার জন্য। কোথায় না, এগুলি রপ্তানি সাধারণত হয়ে থাকে যে প্রধানত এশিয়ার দেশগুলি যেমন ভারত, চীন, জাপানে এই যে হরমুজ প্রণালী দিয়েই কিন্তু তেলগুলো রপ্তানি করে, ঠিক আছে? তো সেই কারণেই এই হরমুজ প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, যে এলপিজি ও সিএনজির মধ্যে পার্থক্য কী? এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। দুটো কিন্তু আলাদা। তাহলে এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, যে এই এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এলপিজি হচ্ছে মাঝারি চাপে তরল আকারে থাকে, আর সিএনজি হচ্ছে উচ্চ চাপে গ্যাসীয় অবস্থায় থাকে। আরও যদি পার্থক্য দেখি, সেটা হচ্ছে যে এলপিজি প্রধানত প্রোপেন ও বিউটনের মিশ্রণ নিয়ে গঠিত, যা রান্নার কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে সিএনজি মূলত মিথেন গ্যাস, প্রায় 90 থেকে 95% মিথেন গ্যাস থাকে এই সিএনজির মধ্যে, দিয়ে গঠিত হয়, যা মূলত যানবাহন ও শিল্প কারখানায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই হচ্ছে এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, যে অলিভ রিডলি কি? অলিভ রিডলি হচ্ছে বিশ্বের অত্যন্ত ক্ষুদ্রতম এবং সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায় এমন প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। এদের গায়ের রং অলিভ গ্রিন কালারের হওয়ার জন্য এদের এরকম নামকরণ হয়েছে, ঠিক আছে? একেই বলা হচ্ছে অলিভ রিডলি, এক ধরনের তাহলে কচ্ছপ। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, অলিভ রিডলি কোথায় দেখা যায়? অলিভ রিডলি দেখা যায় সাধারণত প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে এই অলিভ রিডলি দেখা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তারা খসা কি? তারা খসা কি না, মহাকাশ থেকে যখন কোনো উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলোকরেখা তৈরি করে, যা দূর থেকে তারা খসে পড়ছে বলে মনে হয়। তখন তাকে সাধারণ ভাষায় আমরা বলে থাকি তারা খসা। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় উল্কাপাত, ঠিক আছে? এই হচ্ছে আসল ব্যাপার, যে যখন উল্কা একটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো, তাহলে বায়ুমণ্ডলের বাতাসের সংস্পর্শে এসে উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলোকরেখা তৈরি করছে, তখনই দূর থেকে মনে হচ্ছে যেন একটা তারা খসে আসছে, এবং একেই সাধারণ ভাষায় আমরা বলছি তারা খসা এবং বৈজ্ঞানিক ভাষায় বলা হয় উল্কাপাত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে, পরবর্তী প্রশ্ন, যে ইসরোর বর্তমান চেয়ারম্যানকে? ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ভি নারায়ণন, ঠিক আছে? ডক্টর ভি নারায়ণন হচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা ইসরোর বর্তমান চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের মশলার বাগান কাকে বলা হয়?
ভারতের মশলার বাগান কেরালা, বর্তমানে যার নাম বদলে কেরালাম হয়েছে সেই রাজ্যকেই বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় এবং যার বর্তমান নাম হচ্ছে কেরালাম। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভাটিকান সিটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু এবারে নদিয়ার যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে 5th ফেজের, সেখানে কিন্তু করা হয়েছে। যে বর্তমানে ভারতে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এগুলি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি ও দমন দিউ। এটা কিন্তু দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এটা কিন্তু একটাই। ঠিক আছে, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। ঠিক আছে, এই 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটি রাজ্যের রাজধানী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে রাজধানী সেগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ফেজেই কিন্তু বিভিন্ন রাজ্যের রাজধানীর নামগুলো কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে যে পায়ের মান 22/7 কেন? পায়ের মান 22/7 কেন? খুব ভালো একটি প্রশ্ন। যে পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, পায়ের প্রকৃত মান হলো 3.14159265। ঠিক আছে, যা হচ্ছে একটি অসীম এবং কোনো নির্দিষ্ট নিয়মে তার পুনরাবৃত্তি হয় না। অমূলদ সংখ্যাকে কখনো একটি সসীম সংখ্যার এক্সপ্রেশনে লেখা যায় না। ঠিক আছে, সাধারণত সাধারণ গণিতের হিসেব করার জন্য 22/7 ব্যবহার করা হয়, কারণ 22/7 যা মান, 22/7কে যদি তোমরা ভগ্নাংশ ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন দেখবে যে এর মানটা আসছে 3.1428571426। এই যে ডিজিটটা, এটা দেখবে প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে পায়ের সাথে সমান। সেই জন্য গাণিতিক বিভিন্ন হিসেব করার জন্য আমরা এই পাইকে 22/7 লিখে থাকি। ঠিক আছে, পায়ের মান 22/7 ধরা হয় কারণ গাণিতিক হিসাব সহজ করার জন্য, এবং পায়ের মান এবং 22/7 মান অনেকটাই একই, প্রায় অ্যাপ্রক্স ভ্যালু 22/7 আসন্ন মান, পায়ের আসন্ন মান 22/7 সাথেই সমান হয়। সেই কারণেই আমরা পায়ের মানকে 22/7 লিখে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, WOT এর ফুল ফর্ম কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে WTOর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন নতুন প্রত্যেক দিনই আমি ভিডিও দিচ্ছি। আর 6:30 থেকে 7টার মধ্যে আমার ক্লাসটা থাকবে প্রত্যেক দিন। তো তোমরা অবশ্যই একটু খেয়াল রেখো। আমি প্রতিদিনই কিন্তু এই তোমাদের প্রাইমারি টেটের যে ইন্টারভিউয়ের যে প্রিপারেশন ক্লাসগুলো আমি কিন্তু কন্টিনিউ দিতে থাকছি। ঠিক আছে, থ্যাংক ইউ।